আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক মহানায়ক ছাত্র, এই সাধারণ ছাত্র যারা এখন ছাত্র নেতা হয়ে গেছেন, সমন্বয়ক হয়ে গেছেন, অনেকে মন্ত্রী হয়ে গেছেন, আবার কেউ কেউ মন্ত্রী না হয়েও মন্ত্রীর মতোই তারা ক্ষমতা ভোগ করছেন। তারা একটি রাজনৈতিক দল গঠন করছেন এবং এই রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া কেমন হবে, কারা থাকবে, কি থাকবে, এগুলো নিয়ে বাংলাদেশে মোরাললেস আলোচনা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের যে নিষ্ঠুর বাস্তবতা, সেই নিষ্ঠুর বাস্তবতা হলো যে ছাত্রদের সম্পর্কে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে যে বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, তাদের সম্পর্কে মানুষের যে মর্যাদাবোধ ছিল, স্নেহ ছিল, সমর্থন ছিল, সেটি এই মুহূর্তে নানা কারণে বিতর্কের মধ্যে পড়েছে। নানা কর্মকাণ্ডের কারণে সমালোচিত হচ্ছে এবং গত কয়েক মাসে তাদের যে ক্ষমতা ছিল, বৈভব ছিল, ইনফ্লুয়েন্স ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, এটিও এখন রীতিমতো তলানিতে পৌঁছে গেছে। আগে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বলেন, রাজু ভাস্কর্যের সামনে পেছনে বলেন, শাহবাগে বলেন, সব জায়গাতে তাদের মধ্যে যে পারস্পরিক, মানে যারা এই ছাত্র নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক ছিল, সেই সম্পর্কটি এখন আগের মতো নেই। যারা আমরা সামাজিক মাধ্যমে কথা বলছি, আমরা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেছি এবং তাদের সম্পর্কে নানা রকম অপবাদ দিচ্ছি। অনেকে তাদেরকে বিষোদ্গার করছি, গালাগাল দিচ্ছি, তাদের অমঙ্গল কামনা করছি ইত্যাদি অনেক কিছু। আমি আসলে প্রথম থেকেই তাদের সঙ্গে তাদের সঙ্গে আমার যেমন কোনো পরিচয় ছিল না, এখনও যেমন নেই, আর তাদের সম্পর্কে আমি কোনো নেতিবাচক কথা বলিনি। এমনকি ইতিবাচক কথাও বলিনি। আমি কেবলই মাত্র তাদের ব্যাপারে আগেও যেভাবে কৃতজ্ঞ ছিলাম, এখনও কৃতজ্ঞ আছি এবং আগামী দিনগুলোও তাদের সম্পর্কে আমি কৃতজ্ঞ থাকব। কারণটা হলো এই, শেখ হাসিনার যে নির্মম এবং নিষ্ঠুর শাসন, সেই শাসনে আরও অনেকের মতো আমিও ক্ষতিগ্রস্ত ছিলাম। আমি মনে প্রাণে আশা করেছিলাম যে এর একটা অবসান হোক, কিন্তু আমার আসলে শক্তি ছিল না। আমি সাহস দেখিয়েছি আমার লেখনীতে, সাহস দেখিয়েছি আমার বক্তব্যে, চলাফেরাতে, কিন্তু এটা একটা সিঙ্গেল ইউনিট। এই একক জায়গাতে থেকে যতটুকু করা সম্ভব আমি সেটা করেছি এবং আমি জানি যে আমি যদি কিয়ামত পর্যন্ত এইভাবে আমার অবস্থান থেকে সারাক্ষণ শুধু গালাগালি করি, সারাক্ষণ শুধু নেতিবাচক কথা বলি, লেখালেখি করি শেখ হাসিনার বিরুদ্ধে, তার সরকার একটা পশমও টলবে না। কিন্তু তারপর আমি করে গেছি। তো এই করার ফলে কি হলো, আমার ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা থেকে শুরু করে আমার ব্যক্তিগত নিরাপত্তা, ধনসম্পদ সব কিছুই হুমকির মুখে পড়তে পড়তে একেবারে যখন নিঃশেষ অবস্থার মধ্যে পড়ে যাচ্ছিলাম, সেটা সেই জুলাই মাসের মধ্যেই চিন্তা করেন যে জুলাই মাসের যখন শুরু হলো তখন আমি একেবারে দুরবস্থার অতলান্তে পৌঁছে গিয়েছিলাম। আমার মতে আমার মতো জামাতের একই অবস্থা ছিল দল হিসেবে। জামাতের আমিরও ব্যক্তি গোলাম মোল্লা রনির চাইতেও খুব খারাপ অবস্থায় ছিলেন। আমি যেখানে ছিলাম আমার চেয়ে ১০০ গুণ খারাপ অবস্থাতে ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসের মতো মানুষ, সালাউদ্দিন আহমেদ সাহেবের মতো মানুষ, এখন যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই, রুহুল কবির রিজভী সাহেব মানুষ, আমার এই দুরবস্থা আমি যেটা বর্ণনা করলাম তার চেয়ে শত শত গুণ খারাপ অবস্থায় তারা ছিলেন। মামলা, মোকদ্দমা, অর্থবৃত্ত, শরীর স্বাস্থ্য সব মিলিয়ে। তো অমন একটি সময়ে আমাদের অবলম্বন হয়েছিল তসবিহ, কোরআনুল করিম তেলাওয়াত করা, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, আর যার যার অবস্থানে কোনো মতে হামাগুড়ি দিয়ে বেঁচে থাকা। এটাই হলো বাস্তবতা। আমি সেটা করেছি, এটা স্বীকার করি এবং করব। তো ওই অবস্থাতে যখন জুলাই এবং আগস্ট মাসে আমাদের সন্তানেরা রাজপথে নামলেন, তারপরে রক্ত দিলেন, এরপরে ঝুঁকি নিলেন এবং একটার পর একটা পরিকল্পনা তারা করলেন। হোয়াট এভার মেবি, আনন্দে, খুশিতে, আশায়, গর্বে আমার বুক ভরে গিয়েছিল। যেদিন শহীদ সাঈদ পুলিশের গুলিতে নিহত হলেন, আমি ওই সময়টাতে একটি স্ট্যাটাস দিয়েছিলাম
বাংলাদেশে ফেসবুকের ওই সময়টিতে ইতিহাসের সবচেয়ে ভাইরাল ওই স্ট্যাটাসটি, আমার সেই স্ট্যাটাসটি। এখানে কতজন লোক দেখেছিল, লাইক করেছিল, কত শেয়ার হয়েছিল, ডাজ নট ম্যাটার। কিন্তু আমি ওই কথাগুলো লিখতে গিয়ে আমার এই অফিসে বসে আমি অঝোরে অনেকক্ষণ কেঁদেছিলাম। আমার খুব ইচ্ছা হয়েছিল আমি যদি ওভাবে মরতে পারতাম, কিন্তু আমার ওরকম সাহস হয়নি। আমি এখানে বসে কেঁদেছি, শহীদ আবু সাঈদের জন্য দোয়া করেছি এবং আমার যে প্ল্যাটফর্মগুলোতে আমি তাকে সমর্থন জানিয়েছি, কিন্তু আমি নিজে শহীদ আবু সাঈদের পাশে বা ওই ভাইদের পাশে দাঁড়াতে পারিনি। এমনকি আন্দোলন যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে ৩ তারিখ, ৪ তারিখ আগস্ট মাসের, কিংবা ৫ তারিখ, ৫ তারিখে আমি রাজপথে ছিলাম সকাল পর্যন্ত, মানে কোনো আন্দোলনের জন্য না, আমি অফিসে এসেছি আমার কাজকর্মের জন্য। কিন্তু আমি আমার কাপুরুষতার জন্য, ভীরুতার জন্য হোক, যে কোনো কারণে হোক, আমি পুলিশের গুলির ভয়ে হোক, আমি কিন্তু রাজপথে ওইভাবে ছাত্রদের সাথে নামতে পারিনি বা নামিনি। এটাই বাস্তবতা। এখন যারা বড় কথা বলছেন তাদের কাউকে আমি নামতেও দেখিনি, আমার মতোই তারা ছিলেন। তবে আমি অফিসে এসেছি, আমি রাজপথে চলাফেরা করেছি এবং এখন যেভাবে কথা বলছি বুক ফেলিয়ে, শেখ হাসিনার পুরো জমানাটাতে এইভাবেই কথা বলেছি, এই এতটুকু করেছি। কিন্তু বুলেটের সামনে আমি ওইভাবে বুক আবু সাঈদের মতো এভাবে চিতিয়ে দাঁড়াতে পারিনি। যে কাজটি এই ছাত্র জনতা করেছেন, কাজেই আমি তাদেরকে আমার মাথার মুকুট এবং তাজ মনে করি। এবং আমার সন্তান যদি এমন হতো, তাহলে আমি তাদেরকে নিয়ে গর্ব করতাম। আমার সন্তানদেরকেও আমি ওদের মতো সাহসী বানাতে পারিনি। আন্দোলন যখন তুঙ্গে, তখন আমার বড় মানে আমার ছোট সন্তানটি, সে তো ঘরে ছিল। তো সে মহল্লা পর্যন্ত এসেছে। মহল্লার বাইরে মেইন রোডে এসে সে কিন্তু অংশগ্রহণ করতে পারেনি বা করেনি। তো কাজেই আমার সন্তান হলেও আমি তাকে বলব যে সে মহাবীর, নট লাইক দ্যাট। কিন্তু এই যারা আছে তারা আমার সন্তানের চেয়ে শ্রেষ্ঠতর। তারা তাদের বাবা-মার সুখ শান্তির কথা চিন্তা করেনি, নিজেদের সুখ শান্তির কথা চিন্তা করেনি। তারা একটা বিপ্লব করেছে। এজন্য আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলিনি এবং বলব না। এখন যেহেতু তারা রাজনীতিতে আসতে চাচ্ছে এবং আসবে, কথাগুলো বলতে হবে। এখন তাদেরকে কথাগুলো বলতে হবে, না বললে তাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। এজন্য আমি ১ম এ তারা যে রাজনৈতিক দলগুলো করতে চাচ্ছেন, ১ টা বা ২ টো, সেখানে তাদের কি ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, সেটা বা কি অবস্ট্রাগল হতে পারে, সেই অবস্ট্রাগলগুলো আমি বলব, তারপর সম্ভাবনাগুলো বলব খুব সংক্ষেপে। অবস্ট্রাগলগুলোর মধ্যে ১ নম্বর অবস্ট্রাগলগুলো হলো যে তারা ১ম এ এসেই আ সরকারের সঙ্গে, রাষ্ট্র ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন যারা, তাদের জন্য রাতারাতি রাজপথে নামা এবং রাজনীতির যে বিরূপ মাঠ, এই মাঠের সমালোচনা মোকাবেলা করা সাইকোলজিক্যালি, মানসিকভাবে তাদের জন্য বিরাট বাধা হয়ে দাঁড়াবে। নাহিদ, আসিফ, তারপরে শেষে মাহফুজ, যারা মন্ত্রী পদমর্যাদায় আছেন, কিংবা সার্জিসরা যারা বাইরে মন্ত্রী না হয়ে মন্ত্রীর মতো পর্যায়ে আছে, তারা যখনই রাজপথে আসবেন তাদেরকে জুনায়েদ সাকি, নুরু, ববি হাজ্জাজ, তারপরে বিএনপি জামাতের কথা বাদ দিলাম, উনাদের মতো আসলে কষ্ট করতে হবে। উনাদের মতো কষ্ট করতে হবে। সেই কষ্টটা গত ৭ মাসে তাদের যে প্রিভিলেজ, এখন সরকারি কর্মকর্তারা দেখা যাচ্ছে পুলিশই নুরুকে মেরেছে বা সাকিকে বাড়ি দিয়েছে পুলিশে। কিন্তু এই সমস্ত যারা লোকজন রয়েছে তারা এখনো পুলিশের বাড়ি খাননি। তারা পুলিশের বাড়ি খেয়ে ক্ষমতায় এসেছেন, কিন্তু এখন আবার সেখান থেকে যখন এখানে চলে আসবে, এই যে একটা মানসিক দ্বন্দ্ব, এই মানসিক দ্বন্দ্বে তাদের যে শক্তিমত্তা, এটা কমে যাবে। দ্বিতীয়ত তারা যে সমস্যাটায় পড়বে সেটা হলো তাদের মধ্যে ইতিমধ্যে অনৈক্য তৈরি হয়ে গেছে এবং এটা আরও বাড়তে থাকবে। অর্থাৎ কে বেশি পেল, কে কোন পদ পেল, এটা নিয়ে কিন্তু তারা বিপ্লবের সময় চিন্তা করেনি। তখন তাদের একটা আদর্শ ছিল। এখন তাদের সেই আদর্শের জায়গাটাতে একটা লক্ষ্য এসে গেছে। সেটা হলো রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণ করতে হবে, রাজনৈতিক দল করতে হবে এবং এখানে সারভাইভ করতে হবে। এই লক্ষ্য পূরণের জন্য যে সময়টি দরকার, সে সময়টি এটা উপযুক্ত সময় নয়। কাজেই এখানে তাদের একটা বিরাট ঝুঁকি থেকে যাবে। ৩ নম্বরে হলো যে তারা যখন রাজনীতির ময়দানে আসবেন, তখন রাষ্ট্র ক্ষমতায় যারা এই মুহূর্তে তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, সেই আমলাতন্ত্র বা এনএসআই, ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, তারা তাদেরকে নিয়ে খেলবেন বা খেলতে চেষ্টা করবেন এবং তাদের সাহায্য নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো একটি রাজনৈতিক দল বা কোনো একটি ব্যক্তি জীবনে সফল হয়েছেন এর কোনো সিঙ্গেল নজির নেই।
তো ওনাদের যারা এই বুদ্ধিশুদ্ধি দেন তারা সাধারণত ডিপ্টি কমিশনার বা উপসচিব পদমর্যাদার সর্বোচ্চ কর্নেল পদমর্যাদার যারা লোকজন রয়েছেন, এদের জীবন সম্পর্কে, রাজনীতি সম্পর্কে অভিজ্ঞতা একেবারেই অল্প। তারা লাঠির ভাষায় কথা বলে, আর যেই রাষ্ট্রযন্ত্রের যে কূটনৈতিক যে শিষ্টাচারগুলো রয়েছে বা আচারগুলো রয়েছে, ওগুলোই তারা শুধু প্রয়োগ করে। ফলে ইন্টেলিজেন্স বেস, রাষ্ট্রীয় ইন্টেলিজেন্স বেস, সেটা সিআইএ হোক, মোসাদ হোক, র হোক, তাদের উপর কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল গঠিত হলে তারা ভালো করতে পারে না। 4 নম্বরে যেটা হলো যে সেটা হলো যে এই যে সময় যেটি যাচ্ছে, এই সময় তাদের যারা প্রতিদ্বন্দ্বী, সেই প্রতিদ্বন্দ্বী বিএনপি, প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবং প্রতিদ্বন্দ্বী জামাত, যাদের তুলনায় তারা একেবারেই ছোট সামাজিকভাবে, বয়সের দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, এটি তাদের জন্য মারাত্মক সমস্যা হয়ে যাবে। তারপরে যে সমস্যাটা সেটা হলো যে তাদের শত্রু কিন্তু এরকম আওয়ামী লীগ, বিএনপি, মানে তাদের শত্রু, মানে প্রতিযোগী, এবং তাদের শত্রু তাদের সাথে অনেক অনেক বড়। এই অসম যুদ্ধে সাধারণত হয় না। 5 নম্বর গেল এটা। 6 নম্বরে যেটি হলো যে যারা রাজনীতি করেন তাদের সবার এটা আন্তর্জাতিক পরিমণ্ডল থাকে। এখন এই তরুণ যারা আসছেন তাদের কারোরই আন্তর্জাতিক কানেক্টিভিটি নেই। কূটনৈতিক অঙ্গনে তাদের সেই যাকে বলা হয় বাংলাদেশের রাষ্ট্রদূত পর্যায়ে হয়তো 2-4 জনের সাথে তাদের খাতির হয়ে থাকতে পারে, কিন্তু বিশ্বের ক্ষমতার কেন্দ্রগুলোতে তারা যায়নি, যেখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, বহু রাজপ্রাসাদে তারা ঘোরাফেরা করেছে। জাতীয় পার্টি, এই 4টি দল, তাদের যে ইন্টারন্যাশনাল লিঙ্কেজ রয়েছে সেই তুলনায় এদের কিছুই নেই। আর সর্বশেষ হলো যে তারা মানে গার্ডিয়ান হিসেবে, কাস্টোডিয়ান হিসেবে এই মুহূর্তে কাউকেই পায়নি। ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তারা মনে করছেন, কিন্তু হি ইজ এ ভেরি নন পলিটিক্যাল জেন্টেলম্যান। তো যে কোনো রাজনৈতিক দলের একজন সুপ্রিম নেতার আগে এখন তারা হয়তো অনেকে ফরহাদ মাঝারের কথা চিন্তা করছেন, অনেকে মাহমুদুর রহমান সাহেব, যেটা আমার দেশের সম্পাদক, তার কথা চিন্তা করছেন, অনেকে পিনাকির কথা চিন্তা করছেন বা ভাবছেন। এই প্রায় এই সব লোকগুলি মূলত তাদের যে অবস্থান, তাদের যে বয়স, তাদের লেখাপড়া, শিক্ষা, তাদের যে সময়কাল, তাদের যে জ্ঞান, এই সব কিছুই এই তরুণ যুবকদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে, ভীষণ রকম বোঝা হয়ে দাঁড়াবে। ফলে এই সমস্ত লোকের সান্নিধ্য, কথাবার্তা যত বেশি তারা নেবেন, তত বেশি তারা কনফিউজড হয়ে যাবে। এই মোটামুটি 7টা আমার কাছে মনে হয় তাদের জন্য বাধা। এখন তাদের সফলতাটা কী বা সুযোগগুলো কি এই মুহূর্তে, হোয়াট ইজ দ্য অপরচুনিটি? তাদের প্রথম অপরচুনিটি হলো যে বড় বড় রাজনৈতিক দলগুলো বিভেদ করছে এই মুহূর্তে, এবং এই বিভেদ এবং বিসংবাদ যত বেশি বাড়বে তাতে তত বেশি এই রাজনীতি করার সুযোগ হবে। 2 নম্বর হলো যে এই তারা যে কোনো মূল্যে যদি স্থানীয় নির্বাচনটা আগে করে ফেলতে পারে, এটা তাদের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করে দেবে। 3 নম্বরে যেটা আছে সেটা হলো যে নির্বাচন যত দূরবর্তী হবে, এবং এটা যদি তারা কৌশলে করতে পারে, সেটা 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক, ততই তাদের সম্ভাবনা বাড়তে থাকবে, এবং তাদের প্রতিপক্ষরা নামতে তাদের পর্যায়ে চলে আসবে। এরপরে তাদের যে জিনিসটি রয়েছে সেটি হলো যে বাংলাদেশের সাধারণ যারা জনগণ রয়েছেন তাদের মধ্যে পারিবারিক রাজনীতি, এটা নিয়ে ভীষণ রকম যাকে বলা হয় নেতিবাচক একটা দিক রয়েছে। যারাই করে, সেটা এরশাদ সাহেব করুক, জামাতের গোলাম আযম কেন্দ্রিক বা মতিউর রহমান নিজামী কেন্দ্রিক বা শেখ পরিবার কেন্দ্রিক, জিয়া পরিবার কেন্দ্রিক যে রাজনীতি রয়েছে, এটা ওই দলের মধ্যে অপরিহার্য, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু এরকম দলের যে পরিবার প্রথা, এটির একটা মনোভাব আছে। তারাও ভারতের আম আদমি পার্টির মতো কিংবা মমতা ব্যানার্জির মতো একটা বিকল্প শক্তি তারা কিন্তু সেখানে বাংলাদেশে খুঁজছে, যে এরকম একটা বিকল্প শক্তি এখানে আসুক। তো সেই জায়গাটা যদি তারা দখল করে নিতে পারে বা সেই জায়গাটা যদি তারা অর্জন করে নিতে পারে, এটি তাদের একটা বিরাট সুযোগ, মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে যে এই পরিবারতন্ত্রের বাইরে আমরা একটা নতুন ধারা তৈরি করেছি। সবচেয়ে বড় তাদের জন্য অপরচুনিটি সেটা হলো 2009-এর পর থেকে এখন পর্যন্ত যারা নতুন ভোটার হয়েছে, যারা এই গত 3টি টার্মে ভোট দিতে পারেননি, এই যারা নতুন ভোটার, এদের সংখ্যা যদি 40%-এর উপরে হয়, যারা এই ভোট দিতে পারেনি, নট লেস দ্যান 40%, আমার মনে হয় যে 40%-এর কম হবে না। এই বিশাল শ্রেণী যারা রয়েছেন তাদের মনটা ফ্রেশ আছে, এবং তারা দুটো রাজনৈতিক দল বা প্রচলিত রাজনৈতিক দল সম্পর্কে তাদের ওইরকম কোনো ফিলিংস নেই, হয়তো বাবা করে, চাচা করে, এইভাবে,
কিন্তু তাদের ব্যক্তিগত কোনো ফিলিংস নাই। তাদের পুরো হার্ট এবং ব্রেইন পলিটিক্যালি যাকে বলা হয় শূন্যতা বিরাজ করছে। এই শূন্য জায়গায় তারা যেকোনো মূল্যে যদি ঢুকে যেতে পারে, তাদের যে পলিটিক্যাল আদর্শটা এই তরুণ সম্প্রদায় প্রথম যারা ভোট দেবে আগামী নির্বাচনে, যারা ইতিপূর্বে ভোট দেয়নি, তাদের যে পলিটিক্যাল ভ্যাকুয়াম রয়েছে, চিন্তা চেতনার যে ওপেন স্পেস রয়েছে, এই জায়গাটা যদি এরা পূর্ণ করতে পারে, এটা হবে তাদের সবচাইতে মানে বড় যাকে বলা হয় সুযোগ। এরপরে হলো সর্বশেষ, সেটা হলো ৭ নম্বর। তাদের সুযোগ হলো তাদের বয়স। তাদের এই বয়সটি হলো যেকোনো মানুষের কাছে অবনত হওয়ার, বিনয় প্রকাশ করার উপযুক্ত একটা সময়। আমাদের যাদের বয়স হয়ে গেছে, আমরা ইচ্ছে করলেই সব জায়গায় যেতে পারি না, ছুটোছুটি করতে পারি না, সবার সঙ্গে গণসংযোগ করতে পারি না, সবার পা ধরে আমরা সালাম করতে পারি না, এবং আমরা এটা করিও না। আ রাজনীতি করতে, করতে একটা সময় মানুষ খুব বেয়াদব হয়ে যায়, ভীষণ রকম বেয়াদব হয়ে যায়। একবার দুইবার মন্ত্রী, এমপি হলে বা একটু জ্ঞানী হলে, গুণী হলে তারা একটা ঘাড় বাঁকা করে থাকে যে আমি সালাম দেব না, আমাকে সালাম দিতে হবে। এটা সাধারণ পাবলিক কিন্তু পছন্দ করে না। সাধারণ পাবলিক যেটা পছন্দ করে তাদেরকে একটু ওয়াজ করেন, তদবির করেন, চুমো দেন, তারপর তাদেরকে জড়িয়ে ধরেন, পা ধরে সালাম করেন। এটা এই তরুণদের পক্ষে খুব সহজ। আমি যখন ২০০১ সনে প্রথম এমপি প্রার্থী হিসেবে মাঠে গেলাম, আমি গণহারে ভিক্ষুক যারা আছে, ভিক্ষুকদেরও পা ধরে সালাম করা শুরু করে দিলাম। এবং এটা আমার নির্বাচনী এলাকাতে এমন চমৎকার একটা আবেগ তৈরি করলো যে মাই গড! এই লোক ভদ্রলোক মানুষ, এর বাবাও ভদ্রলোক, বংশও ভালো। মানে তারা হয়তো আমার বাবাকে চেনেনও না। কিন্তু এই যে আমার বিনয়ের কারণে কী হলো, তারা আমার সম্পর্কে একটা ভালো ধারণা পোষণ করা শুরু করলো এবং ওটা আমার নির্বাচনী এলাকাতে এখন পর্যন্ত আমি ধরে রেখেছি। যেটি আমার যারা প্রতিপক্ষ ৪ বার এমপি হয়েছেন, ৫ বার এমপি হয়েছেন, তারা মানুষকে ধমক দিতেন, গালাগালি করতেন, দুর্ব্যবহার করতেন। অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, দুশ্চরিত্রের অভিযোগ রয়েছে, চরিত্রহীনতার অভিযোগ রয়েছে, পারভার্সন রয়েছে, বিকৃত রুচির যে আ অভিযোগ সেগুলো রয়েছে। এগুলো যারা দীর্ঘকাল থাকে রাজনীতিতে তাদের কম বেশি এই অভিযোগগুলো থাকে। কিন্তু এই তরুণরা তাদের এই জিনিসগুলো নেই। ফলে একটা সুন্দর আবহমান বাংলার একটা পোশাক, যেমন অনেক তরুণদের আমি দেখি ওরা সেই প্যান্ট শার্ট পরে। কিন্তু প্যান্ট শার্টের পরিবর্তে আমাদের দেশের রাজনীতিবিদরা পাঞ্জাবি, পাজামা এই জিনিসগুলোকে খুব বেশি পছন্দ করে। করে একজন লোকের সঙ্গে কোলাকুলি করা, সালাম করা, বিশেষ করে মহিলাদেরকে। মহিলাদেরকে সম্মান করে তারা ভীষণ রকম মনে রাখে। ভীষণ রকম মনে রাখে এবং আ অনেক সময় একদম গোপনে দেখা যাচ্ছে যে স্বামী কট্টর জামাতের কিংবা কট্টর আওয়ামী লীগের, কট্টর বিএনপির, কিন্তু তার যে স্ত্রী বা তার সন্তানেরা, কন্যা সন্তানেরা, তারা দেখা গেল যে এরকম তরুণ কোনো প্রার্থীকে ভোট দিয়ে দেয়। এটা হলো ভোটের মাঠে। তো এই যে মানে বিনয়ের মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে এবং জনসংযোগের মাধ্যমে মানুষের মন জয় করার যে সুযোগ তাদের রয়েছে, এটি তার প্রতিদ্বন্দ্বীদের নেই। তো এইরকমভাবে যদি তারা কাজ করেন, হয়তো তারা সফল হলেও হতে পারেন। আল্লাহ যাই করেন আমাদের কল্যাণের জন্য করেন, এই দোয়া করছি, প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।